আসসালামু আলাইকুম। বাংলাদেশে একের পর এক কি হচ্ছে সেটা আসলে আমরা জানি না, বুঝি না। হয়তো আমরা যতটুকু জানি, বুঝি, আমরা দেখি যে আসলে একেকজন একেক জায়গা থেকে যেভাবে হুমকি-দামকি দিচ্ছেন, এর ভিতরে কেউ দেখি যে ভারতের যে ওই সেভেন সিস্টারকে বা ভারতকে ৭ টা টুকরো না করা পর্যন্ত বাংলাদেশের শান্তি হবে না, এরকম কথা বলেন। কেউ আবার দেখি বাংলাদেশের পক্ষ থেকে তারা যুদ্ধ ঘোষণা করতেছেন ভারতের বিরুদ্ধে। কেউ আবার দেখি যেভাবে ভারতের ওই যে পেঁয়াজ পচে যায়, এই বিষয়গুলো নিয়ে মাতামাতি করেন। আসলে সব কিছু দেখলে মনে হয় যেন আসলে ভারত বাংলাদেশের উপরে নির্ভর করে ভারত টিকে আছে। ভারতের এই যে কেউ বলে ১২০ কোটি, কেউ বলে ১৩০ কোটি, কেউ বলে ১৫০ কোটি জনগণ। এই যে ১৫০ কোটি হোক বা ১৩০ কোটি হোক, এই জনগণ মনে হয় যেন বাংলাদেশের অনুগ্রহ বা কি করুণা নিয়ে বাইসা আছে। আসলে এরই হাস্যকর কথাবার্তা আমার কাছে মনে হয়। কেননা আপনারা দেখেন ভারত মূলত বাংলাদেশের আহ, চারদিকে অবস্থিত, অর্থাৎ ভারতের পেটের ভিতরে বলা যায় যে বাংলাদেশ। এখন ভারতের তিন দিকে মূলত আমাদের আমরা মানে বাংলাদেশকে তিন দিক দিয়ে ভারত যেভাবে আঁকড়ায় ধরে আছে, একদিকটা খোলা আছে যেটা হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর অঞ্চল। এখন আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে ভারতের যে নৌবাহিনীর তৎপরতা, সেটা যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে আসলে সমুদ্রের দিক দিয়েও ভারত আমাদেরকে আটকানোর চেষ্টা করতেছে বা আটকায় ফেলা দিতেছে। কেননা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা বাংলাদেশের যে সমস্ত কথাবার্তা ভারতকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই কথাবার্তার প্রেক্ষিতে ভারত চুপ করে বসে থাকবে না বা চুপ করে থাকতে পারতেছে না, সেটা বোঝা যায়। কেননা আমরা দেখি যে ভারতের সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে, ভারত সেখানে একের পর এক সামরিক বেজ নির্মাণ করতেছে, অথবা পুরনো সামরিক যে সমস্ত বেজগুলো আছে সেগুলো পুনরুজ্জীবিত করতেছে। এখন এগুলো দেখার পরও আমরা আমাদের দেশে যে সমস্ত সাবেক সেনা কর্মকর্তা, বিশেষ করে যেন কর্নেল নামটা ভুলে গেছি, তিনি যেই নামটা বললেন যে তিনি সম্ভবত এই যেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা যে সংগঠন আছে, ওয়েলফেয়ার সংগঠন, সেই সংগঠনের একজন সভাপতি নাকি সদস্য এরকম। হ্যাঁ, তিনি বলতেছেন যে এখন ভারতকে ৭ টুকরা করার আগ পর্যন্ত ভারত বাংলাদেশের শান্তিতে থাকতে দিবে না। এখন আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আরে ভাই, আপনি ভারতকে ৭ টুকরা করবেন, এই হিম্মত যদি আপনি দেখেন, ভারতকে এত ভাঙ্গা যেন আপনাকে যেন ১৪ টুকরা করবে না। ভারত তো এত ভাঙ্গা না যেখানে ভারত চীনের লগে টক্কর দিতে যায়, যেখানে ভারত আপনার আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেছে, সেখানে আপনি তো বাংলাদেশ, আপনি বাংলাদেশ ভারতের পেটের ভিতরে, সুতরাং আপনাকে ইচ্ছা করলে তো ভারত একটা থাবা দিতে পারে। কিন্তু আপনি সেখানে বসে আপনি ভারতকে ১৪ টুকরা করবেন, আপনি ভারতকে ৬০ টুকরা করবেন, আপনি ভারতকে ২০ টুকরা করবেন, এরকম হুমকি দামকি দিতেছেন। এখন এই যে প্রকাশ্যে এই সমস্ত কথাগুলো বলতেছেন, অথচ আপনার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থাও নিচ্ছে না, কোনো নোটিশও আপনাকে দিচ্ছে না সরকার। আপনার মানে কথা বলার মতো আপনার স্বাধীনতা আছে, আপনি বলতেছেন। কিন্তু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, এই জন্য একটা দেশের যে সার্বভৌমত্ব আছে সেটা নিয়ে আপনি এইভাবে কথা বলা উচিত নয় বলে আমি মনে করি। এখন আমি মনে করি দেশের ভিতরে যদি একটা কোনো সমস্যা হয়, আপনি পালায়া যাবেন গা দেশের বাইরে অন্য কোনো দেশে। আমরা যারা ম্যাঙ্গো পাবলিক আছি, আমরা যারা আম পাবলিক আছি, আমরা আম পাবলিক দেশের ভিতরে থাকতে হবে। আপনি তো একটা কথা বইলা এই যে দেশের ভিতরে গন্ডগোল লাগাই দিয়ে আপনি চলে যাবেন, এর ভুক্তভোগী হইতে হবে আমরা সাধারণ যারা জনগণ আছি আমাদের। আপনি দেখেন ইউক্রেনের কথা, ইউক্রেন রাশিয়ার লগে বাজার জন্য কত ধরনের উস্কানি দিয়েছিল যে সমস্ত পক্ষগুলো, তারা এখন কি করতেছে, এই যে ইউক্রেনের অস্ত্র দেওয়া বন্ধ করে দিতেছে, রাশিয়ার সাথে লড়তেছে শুধুমাত্র ইউক্রেন। ইউক্রেনের সাধারণ জনগণ যারা আছে তারা এর ভুক্তভোগী। সুতরাং আপনারা এই যে উল্টাপাল্টা হুমকি দামকি বক্তব্য দিবেন, বক্তব্য দিয়ে আপনারা একটা ঘ্যামঝাম বাজায় দেশের থেকে চলে যাবেন, আর আমরা যারা ম্যাঙ্গো পাবলিক আছি এটার ভুক্তভোগী আমাদের হতে হবে। ভারত যদি কোনো হামলা চালায়, ভারত যদি কোনো সমস্যা করে, সেটার ভুক্তভোগী দেশের সাধারণ জনগণ, তাদের এটা ভুগতে হবে। এখন আমরাও চাই না যে ভারত আমাদের প্রতি কোনো মানে অন্যায্য কোনো যুদ্ধ চাপায় দেখ বা কোনো কিছু করুক, কিন্তু এটাকে যদি আপনি আগ বাড়ায়, অর্থাৎ আমরা বাঙালিরা যদি আগ বাড়ায় ভারতকে যদি সুড়সুড়ি দিই, সেই সুড়সুড়ির একটা জবাব তো ভারত দিতেই চাইবে। এখন ভারতের সাথে লড়ার জন্য আপনারা কতটুকু প্রস্তুত বা আমাদের দেশ কতটুকু প্রস্তুত? এখন আমাদের দেশ যেখানে ভারতের কাছে আছে যেন আধুনিক যুদ্ধ বিমান রাফাল বলেন, এই জন্য এখন যে রাশিয়া থেকে আসবে S-500 আসবে, তারপরে থেকে আপনার যেই রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান Su-35, এই সমস্ত যুদ্ধ বিমান আসবে। সুতরাং
তাদের হাতে যে এগুলো আছে, আমাদের হাতে কি আছে? আমাদের হাতে বুঝছেন ৭১ আমরা বাঁশের লাঠি দিয়ে যুদ্ধ করছি, সেই বাঁশের লাঠি দিয়ে এখন যুদ্ধ করার দিন নাই। তাই ভাইয়া এই সমস্ত কথাবার্তাগুলো পরিহার করুন, এই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে মানে দেশের এই উগ্রবাদী কথাবার্তা বাদ দিয়ে সুন্দরভাবে কীভাবে দেশটা ভালো থাকা যায়, সবার সাথে বন্ধুত্ব রেখে সেইটা চিন্তা ভাবনা করুন, সেভাবে আগে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর ভারতের যে পেঁয়াজ আমরা আমাদের কিছু মিডিয়া দেখি আমরা প্রচার করে যেন একদম পেঁয়াজের রাস্তা ভরে গেছে, ভারতের পেঁয়াজ পয়সা বাংলাদেশে আনে না দেখে। তাদের উদ্দেশ্যে আমার কাছে যতটুকু একটা মানে আমি যতটুকু জানি বা বুঝি, যেটা বলতে চাই যে আসলে ভারত আপনাদেরকে উদ্দেশ্য করে পেঁয়াজ উৎপাদন করে না। যেন বাংলাদেশের মনে করেন কোনো একটা প্রোডাক্ট যদি অন্য কোনো দেশ কিনে না নেয়, গার্মেন্টস প্রোডাক্ট যদি যেন মনে করেন যুক্তরাষ্ট্র কিনে না নেয়, তাহলে গার্মেন্টস প্রোডাক্ট কি উৎপাদন বন্ধ হয়ে যাবে? যাবে না। এটা হয়তো যুক্তরাষ্ট্র নেয় না, অন্য কোনো দেশ নিবে, ইউরোপের অন্য কোনো দেশ নিবে। এখন এই যে ভারতের যে কাঁচা বাজারের যেটা আমরা দেখি যে এই জন্য মধ্যপ্রাচ্যে, যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা ভালো করে জানেন বা বুঝবেন, মধ্যপ্রাচ্যে বা গালফ কান্ট্রিগুলোতে এখন ওই সমস্ত দেশে ভারতীয় পণ্যের কদর কতটা সেটা সেখানে যারা থাকেন তারা ভালো করে বোঝেন। এখন এই যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ ভারত দেয়, এই পরিমাণ পেঁয়াজ ভারত যেন পচায় ফেলাই দিবে, এটা আসলে সাধারণ মানুষের বিশ্বাস করার কথা না। যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত এই যে আওয়ামী লীগ সরকার আসছিল, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশকে মানে একদম ব্যাপক কি বলে যেটা যে বাণিজ্যিক ঘাটতি ব্যাপক একটা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে ভারতের সাথে কতটা একটা বাণিজ্যিক ঘাটতি পূরণ করতে পারছে। যেখানে দ্বিতীয় আপনার যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে রাশিয়া ভারতের বন্ধুত্বের খাতিরে বাংলাদেশকে সহায়তা করতে এসেছিল, সেই বন্ধুত্ব ভারত এবং রাশিয়া এখনও রক্ষা করে। সাম্প্রতিক এই যে গত 3 থেকে 4 তারিখ ডিসেম্বরের ভিতরে যেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এই যে ভারতে আসলেন, তারা সেখানে এই বিষয়গুলো সেলিব্রেট করে, সেই একে অন্যের বন্ধুত্বের কথা সেলিব্রেট করে। অথচ আমরা ভারত আমাদেরকে সহযোগিতা করছে, সেই সহযোগিতার কথা আমরা ভুলে গিয়ে আমরা ভারতকে টুকরো টুকরোর কথা ভাবতেছি বা ভারতকে ভেঙে ফেলার কথা আমরা ভাবতেছি। আমরা 10 ট্রাক অস্ত্র সীমান্তে এনে মোতায়েন করে ভারতের শত্রু যারা উলফা সংগঠন আছে তাদেরকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি। সুতরাং এখানে ভারতের কাছ থেকে আবার আপনি ন্যায্য মানে কোনো কী বলে যেটা যে ভারত আমাদের প্রতি ভালো সহানুভূতিশীল আচরণ করুক, সেটা আপনারা আশা করবেন। এটা আসলে দ্বিচারিতা দেখে আমার কাছে। আপনি যদি আপনার কোনো বন্ধুর কাছে যদি ভালো কিছু না দেন, অর্থাৎ মানে তার সাথে যদি আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখেন, এখন সে বন্ধু আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, এটা আশা করা বোকামি। এখন আপনি চিন্তা করবেন, অর্থাৎ বাংলাদেশ যদি চিন্তা করে ভারতকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে হবে, তাহলে ভারতকে বাংলাদেশকে যে জোড়া থাকবে এটা এটা চাইবে ভারত? চাইবে না। আপনি যদি ভারতকে এই যে 60 টুকরা করার চিন্তা করেন, ভারত আপনাকে 14 টুকরা করার চিন্তা করবে। সুতরাং এই সমস্ত এই প্রতিহিংসাপরায়ণ বা এই আপনার কি বলে এগুলা যে উগ্রতামূলক কথাবার্তাগুলো পরিহার করে কিভাবে ভারতের অখণ্ডতা ভারত বজায় রাখুক, বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশ বজায় রাখুক, সেভাবে কথা বললে হয়। আর তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তি কাছাকাছি না। সুতরাং এই এই কি যে অসম একটা যদি প্রতিযোগিতা যদি আমরা ভারতের সাথে করতে চাই, ভারতের যে 120 থেকে 50 কোটি জনগণ আছে, এই 120 থেকে 50 কোটি জনগণ যদি বাংলাদেশের প্রতি হাইটেও যায়, তাহলে বাংলাদেশে কিছু থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আর আমরা সেই শুধুমাত্র জনসংখ্যা হিসেব করলে সর্বোচ্চ যেটা হয় যে ধরা হয় যে 16 কোটি, ধরলাম 20 কোটি, এই 20 কোটি ভারতের ওই একটা আপনার কি যে সাধারণ মুসলিম যারা আছে তাও 20 কোটি থেকে বেশি আছে আমাদের। এই সুতরাং এই বিষয়টা মাথায় রাখা উচিত। জনসংখ্যা বলেন, অর্থনীতি বলেন, তারপর আপনার কি বলে বিশ্বের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, সব কিছুতে ভারত আমাদের থেকে এগিয়ে বা অ্যাডভান্স দিকে আছে। কালকে যদি ভারত বাংলাদেশ যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের পক্ষে আসবে আপনার মনে হয়? না, যুক্তরাষ্ট্র ভারতের পক্ষেই কথা বলবে। রাশিয়া কি আমাদের পক্ষে এসে কথা বলবে? না, কেননা আমরা রাশিয়াকে সে বন্ধুর মর্যাদা দিতে পারিনি বা কখনো চেষ্টাও করিনি দিতে। তাছাড়া ভারত রাশিয়ার সাথে যে সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে কৌশলগত সম্পর্ক বজায় রাখে আছে, সুতরাং সব কিছু বিবেচনা করে আসলে বাংলাদেশ একগুঁয়ে হওয়ার মতো বর্তমানে পরিস্থিতি হচ্ছে বলে আমি দেখি। সুতরাং এই সমস্ত উগ্রতামূলক কথাবার্তাগুলো আমরা পরিহার করলে আপনার যদি পরিহার করতে পারি, তাহলে ভারতও আমাদের প্রতি ভালো আচরণ করবে বলে আমি মনে করি। সুতরাং
এগুলো আমাদের পরিহার করা উচিত। আমরা যারা কথা বলবো কথার ক্ষেত্রে সাবধান হয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।